হ্যালো স্টুডেন্টস, ভীষণ ডব্লিউবিসিএস এর পক্ষ থেকে আজকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, যেখানে আমরা এই পোস্টপন্ড টাইমে 2 মাসের মধ্যে কিন্তু ডব্লিউবিসিএস এর গোটা যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু শেষ করার চেষ্টা করব, পুরো একদম থিওরি ক্লাসের মাধ্যমে। পুরো ডিটেলসে পড়বো, যতটুকু প্রয়োজন ততটুকুই। তো আজকে ফার্স্ট ক্লাস হিস্ট্রি থেকে শুরু হচ্ছে। হিস্ট্রি দেখো ক্লাস 1 এখানে দেখতে পাচ্ছ তোমরা। ফার্স্ট ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ প্রি হিস্টোরিক পিরিয়ড অফ ইন্ডিয়া, অর্থাৎ প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক যে এজগুলো রয়েছে সেই তিনটে এজের ব্যাপারে আমরা ডিটেলসে পড়বো। এবং এইভাবে কিন্তু এই সিরিজটা চলতে থাকবে যতদিন না ডব্লিউবিসিএস আসছে। তো এইভাবে চলতে থাকবে এবং পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে হিস্ট্রির ফার্স্ট ক্লাস, তারপরে আইভিসি আসবে, 16 মহাজন পদ আসবে, তারপরে আমরা হিস্ট্রির পরে পলিটিতে ঢুকবো, তারপরে ইকোনমিক্স, জিওগ্রাফি সমস্ত সাবজেক্টগুলো কিন্তু পুরো ডিটেলসে কিন্তু থিওরি ক্লাসের মাধ্যমে পড়বো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। তো প্রতিদিন এই ক্লাসটা সকাল 9টা থেকে হবে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট আমরা একদম ডিটেলসে দেখব প্রি হিস্টোরিক ইন্ডিয়া, যেটা সেটা হচ্ছে আমি ইংলিশে পুরোটা রেখেছি এবং বাংলাতে কিন্তু বুঝিয়ে দেবো। দেখো, ফার্স্ট পয়েন্ট আমরা পয়েন্ট অনুযায়ী পড়বো, ওয়ান লাইনার হিসাবে, যাতে বুঝতে সুবিধা হয়। কি বলছে? প্রি হিস্টোরিক কালচার আর স্টোন এজ কালচার, অর্থাৎ প্রাক ঐতিহাসিক যে সময়টা সেটা হচ্ছে স্টোন এজ কালচার, অর্থাৎ যে প্রস্তর যুগ ছিল প্রাচীনকালে, সেই প্রস্তর যুগের কালচার। হোয়ার ম্যান হ্যাড নাইদার নলেজ অর স্ক্রিপ্ট অর নর মেটাল, অর্থাৎ যখন মানুষের কিছুই ছিল না, কোনো জ্ঞান বুদ্ধি কিছু ছিল না, কোনো স্ক্রিপ্ট ছিল না, অর্থাৎ নথিপত্র কিছু বা পুঁথিপত্র কিছু ছিল না, এবং কোনো মেটালও ছিল না, অর্থাৎ কোনো ধাতুর ব্যবহারও তারা জানতো না। তারপর ইট ক্যান বি স্টাডিড থ্রো দ্য মেটেরিয়াল রিমেন্স হুইচ ম্যান হ্যাড লেফট, অর্থাৎ তাদের কোনো পুঁথিপত্র নেই, তাদের কোনো বুদ্ধি নেই, তাদের কোনো ধাতুপত্রও কিছু ছিল না। তো তাহলে আমি তাদের ব্যাপারে কী করে জানতে পারবো? তো ইট ক্যান বি স্টাডিড, তাদের ব্যাপারে আমরা জানতে পারি কি কিসের মাধ্যমে? থ্রু মেটেরিয়াল রিমেন হুইচ ম্যান হ্যাড লেফট, অর্থাৎ তারা যে সমস্ত জিনিসপত্র তারা আগে ব্যবহার করতো তারা তারা ফেলে গেছে, এই সময়ের মধ্যে কিন্তু ফেলে গেছে। তো সেইগুলো আমরা আলোচনার মাধ্যমে, সেগুলো যেগুলো খুঁজে পাওয়া গিয়েছে প্রত্নতাত্ত্বিকরা, সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা তাদের ব্যাপারে জানতে পারবো। যেমন কি কি ব্যাপারে আমরা জানতে পারবো? 1 নম্বর, কার্বন ডেটিং, যেখানে আমরা সি14 নামে একটা আইসোটোপ ব্যবহার করি। সেই আইসোটোপের মাধ্যমে কিন্তু আমরা কার্বন ডেটিং করে সেই সমস্ত জিনিসপত্রর হচ্ছে আমরা বয়স নির্ধারণ করতে পারি, যেগুলো অর্গানিক মেটেরিয়াল, অর্থাৎ অর্গানিক মেটেরিয়ালের জন্য কার্বন ডেটিং করতে পারবো। উইথ পলিন মেথড, আর একটা মেথড হচ্ছে, সেটা হচ্ছে পলিন মেথড টু ডেট হার্বস, অর্থাৎ যে সমস্ত গাছগাছালি সেই সমস্ত ব্যাপারে কিন্তু আমরা এই পলিন মেথডের মাধ্যমে জানতে পারবো। আরও একটা মেথড আছে, যেটা হচ্ছে টিএল মেথড। এই টিএল মেথডের মাধ্যমে টু ডেট পটারি অ্যান্ড আদার ইনঅর্গানিক মেটাল, অর্থাৎ যে সমস্ত পটারি জিনিসপত্র বা মাটির জিনিসপত্র, ভাঁড়, সরা, এইগুলো যদি কোনো কিছু থেকে থাকে সেইগুলোর কিন্তু টিএল মেথডের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং অন্যান্য ইনঅর্গানিক মেটাল বা রাসায়নিক পদার্থ যেগুলো, সেগুলো হচ্ছে আমরা জানতে পারবো এই টিএল মেথডের মাধ্যমে। তারপরের পয়েন্টটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বহুবার পরীক্ষায় এসেছে। দ্য আর্লিয়েস্ট হিউম্যান ফসিল হ্যাভ বিন ফাউন্ড ইন আফ্রিকা, অর্থাৎ মানুষের প্রথম ফসিল বা জীবাশ্ম কোন দেশে পাওয়া যায়? সেটা হচ্ছে আফ্রিকা। ডেটিং ব্যাক, অর্থাৎ এটার বয়স কত ছিল? 2.6 মিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 2.6 মিলিয়ন ইয়ার্স এগোর আগের হচ্ছে একটা জীবাশ্ম আফ্রিকাতে পাওয়া গিয়েছিল। নেক্সট পেজ হচ্ছে আমরা সেকেন্ড পেজে দেখব পরের পয়েন্টটা। ইন ইন্ডিয়ান কনটেক্সট, অর্থাৎ ভারতের দিক থেকে প্রি হিস্টোরিক ম্যান, অর্থাৎ প্রাগ ঐতিহাসিক মানুষের ফার্স্ট অ্যাপিয়ার, প্রথম নিদর্শন পাওয়া যায় ইন বোরি কেভ, হচ্ছে বোরি কেভের মধ্যে। সেটা কোথায় অবস্থিত? পুনে রিজিয়ন, পুনের কাছে, যেটার বয়স নির্ধারণ করা হয়েছে প্রায় 1.67 মিলিয়ন ইয়ার্স এগো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমরা স্টেজ অফ হিউম্যান কালচার, অর্থাৎ যে মানব জীবনের যে হিউম্যান স্টেজগুলো ছিল, কটা ধাপে মানব জীবনকে ভাগ করা হয়েছে প্রাচীনকাল থেকে, সেই স্টেজগুলো আমরা দেখব। Stages of human culture are of the technical sequence only and not the chronological one. It is generally classified as, অর্থাৎ মানুষের জীবনধারার যে ধারাটাকে বিভিন্ন সিকোয়েন্সে, টেকনোলজিক্যাল সিকোয়েন্সে কিন্তু ভাগ করা হয়েছে, ক্রোনোলজিক্যাল অর্ডারে নয়, ঠিক আছে? তো সেইটা আমরা দেখব কি কি। তো প্রথম ভাগটা হচ্ছে প্যালিওলিথিক এজ, যেটাকে বলা হয় ওল্ড স্টোন এজ, যেটাকে বাংলায় বলবো আমরা
পুরাতন প্রস্তর যুগ, মাঝখানে হচ্ছে মেসোলিথিক এজ বা মিডিল স্টোন এজ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ, এবং নিওলিথিক এজ অর্থাৎ নিউ স্টোন এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। এই তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয় মেনলি আমাদের স্টেজ অফ হিউম্যান কালচারকে। ওকে, তারপর নেক্সট পেজে আমরা চলে আসব। এবার আমরা এই যে তিনটে কালচার পড়লাম, যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এজ, এই তিনটে এজের ডিটেলসে আমরা দেখব, আলোচনা করবো এবং তার ভিতর থেকে দেখব। দেখো প্রথমে আমরা পেলাম কি প্যালোলিথিক এজ, সেই প্যালোলিথিক এজের ব্যাপারে আমরা দেখব। প্যালোলিথিক এজের এই টাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত বলা আছে? 5 লাখ বছর থেকে 10,000 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5 লাখ বছর থেকে 10,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই প্যালিওলিথিক এজ বা পুরাতন প্রস্তর যুগের সময়কালটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। তো এই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। তো ফার্স্ট পয়েন্ট আমরা প্যালিওলিথিক এজের যেটা পড়বো সেটা হচ্ছে প্যালিওলিথিক কালচার ওয়ার ডেভেলপড ইন প্যালিওস্টোনিস পিরিয়ড, অর্থাৎ এই যে পুরাতন প্রস্তরের যে যুগটা সেটা কিন্তু ডেভেলপড হয়েছে কোথায়? প্যালিওস্টোন পিরিয়ডে। দ্য টার্ম কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড, এই যে টার্মটা প্যালিওলিথিক বা প্যালিওস্টোন, এই টার্মটা বা এই শব্দটা কোথা থেকে এসছে? গ্রিক শব্দ মিন ওল্ড স্টোন, অর্থাৎ পুরাতন পাথর। এই পুরাতন পাথরের গ্রিক মিনিং হচ্ছে প্যালিও। দ্য ফার্স্ট or the oldest prehistoric culture is known as Paleolithic or Stone Age, অর্থাৎ মানব জীবন সভ্যতার একদম পুরাতন বা প্রাক ঐতিহাসিক যে কালচারটা আমরা জেনে থাকি সেটাই হচ্ছে প্যালিওলিথিক অর্থাৎ পুরাতন প্রস্তর যুগ হিসাবে কিন্তু পরিচিত। দেখো তার পরের পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জন লুবক ওয়াজ দ্য ফার্স্ট টু কয়েন দ্য টার্ম প্যালিওলিথিক এজ ইন 1865, অর্থাৎ 1865 খ্রিস্টাব্দে জ্যান লুবক এই প্রথম প্যালিওলিথিক এজ কথাটা কিন্তু ব্যবহার করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্যালিওলিথিক স্টোন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই রবার্ট ব্রুস ফুট ইন 1863, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে যে কে প্রথম এই যে পুরাতন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে রবার্ট ব্রুস ফ্রুট। তিনি কবে আবিষ্কার করেছিলেন? 1863 খ্রিস্টাব্দে। নিচে দেখো এখানে আমি সুন্দর করে ছবি দিয়ে দিয়েছি যে পুরাতন প্রস্তর যুগের মানুষরা কীভাবে ছিল। এখানে দেখতে পাচ্ছ যে মানুষরা গুহার মধ্যে বসবাস করছে। এখানে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো বা তাদের যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেইগুলো নিদর্শন দেখানো হয়েছে, ছবি দেখানো হয়েছে। দেখো তুলনামূলকভাবে পুরাতন প্রস্তর যুগের অস্ত্রগুলো কিন্তু ভোঁতা, খুব একটা ধারালো নয়, ঠিক আছে? তো সেইগুলো আমরা ধীরে ধীরে দেখব নেক্সট পেজে। এবার প্যালিওলিথিক এজটা আমরা যেটা পড়লাম, যেটার বিস্তার 5 লাখ বছর, 5 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ, একটা লং টাইমটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। সেই তিনটে ভাগগুলো কী সেগুলো আমরা দেখতে পাচ্ছ। প্যালিওলিথিক বা ওল্ড স্টোনেজ, সেটার তিনটে ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি, 1, 2 এবং 3। এই তিনটে ভাগ কি? একটা হচ্ছে প্রথম ভাগটা দেখো আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ, অর্থাৎ একদম প্রথমের দিকের বা একদম শুরুর দিকের পুরাতন প্রস্তর যুগ। সেখানে কি পয়েন্ট আছে আমরা দেখব। বলছে ইন এ লোয়ার প্যালিওলিথিক ফেজ দ্য টুলস ওয়ার মেনলি হ্যান্ড অ্যাক্সেস, অর্থাৎ একদম পুরাতন দিকে বা শুরুর দিকে ওই প্যালিওলিথিক এজের যে মানুষজন ছিলেন তাদের কিন্তু যে টুলস বা অস্ত্রশস্ত্রগুলো সেগুলো কী ছিল? মেনলি হ্যান্ড অ্যাক্সেস, অর্থাৎ হাতের কুঠার টাইপের বা হাতে পাথর টাইপের যেগুলো ছিল সেই রকম। অ্যান্ড ক্লেভার্স উইথ সাম ফ্ল্যাক্স অলসো। ওকে, তারপর বলছে দিস টুলস ওয়ার রিলেটিভলি ব্লান্ট, অর্থাৎ এই টুলসগুলো মানে তুলনামূলকভাবে খুব ভোঁতা ছিল। অ্যান্ড হ্যাভ বিন ফাউন্ড অল ওভার ইন্ডিয়া, এবং প্রায় গোটা ইন্ডিয়া জুড়ে কিন্তু এটা পাওয়া গিয়েছে। এক্সেপ্ট প্লেন অফ ইন্দাস, অর্থাৎ কোন জায়গা ছাড়া? সিন্ধু নদীর সমভূমি ছাড়া, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের সমভূমি ছাড়া, গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্রের এই সমভূমি ছাড়া গোটা ইন্ডিয়াতে কিন্তু এদের নিদর্শন পাওয়া গিয়েছে। নেক্সট দেখো টপিকটা অপশান বিতে দেখব। মেনলি প্যালিওলিথিক টুলস অ্যাসেম্বলস ওয়ার ফাউন্ড অ্যারাউন্ড তাপ্তি, অর্থাৎ তাপ্তি নদীর তীরে পাওয়া গিয়েছে। গোদাবরী, ভীমা, কৃষ্ণা রিভার, অর্থাৎ গোদাবরী, তাপ্তি এবং কৃষ্ণা রিভারের তীরবর্তী অঞ্চলে কিন্তু এদের এই টুলসগুলো খুঁজে পাওয়া গিয়েছে। দ্য র মেটেরিয়ালস ইউজ টু মেক দিস টুলস, অর্থাৎ এই সমস্ত অস্ত্র বা টুলসগুলো বানাতে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো মেনলি কোয়ার্জাইট অ্যান্ড
চার্ট বাট কোয়ারজাইট অ্যান্ড ব্যাসেল্ট ওয়ার অলসো ইউজড। অর্থাৎ কোয়ারজাইট বা ব্যাসেল্ট যে এগুলো রয়েছে, পাথরগুলো রয়েছে, সেই পাথরগুলো কিন্তু এই অস্ত্রশস্ত্র বানাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপর অপশান সিটা আমরা দেখব, দ্য সাইটস অফ দ্য লোয়ার প্যালিওলিথিক এজ আর ফাউন্ড ইন দ্য ভ্যালি অফ রিভার সোন। অর্থাৎ কোথায় কোথায় পাওয়া গিয়েছে সেটার ডিটেলস দেওয়া হয়েছে। ভ্যালি অফ রিভার সোন, সোন রিভারের ওখানে পাওয়া গেছে, যেটা হচ্ছে পাঞ্জাব অবস্থিত, যেটা এখন নাও পাকিস্তান। দ্য টুলস ওয়ার অলসো ফাউন্ড ইন বেলান ভ্যালি, বেলান ভ্যালিতে পাওয়া গেছে। ইন মির্জাপুর, যেটা ইউপির যে ফেমাস হচ্ছে ডিস্ট্রিক্ট রয়েছে মির্জাপুর, সেখানে পাওয়া গেছে। ইন দ্য কেভস অ্যান্ড রক শেল্টার্স অফ ভীমবেদকা, যে ভীমবেদকা মধ্যপ্রদেশের ভোপালের কাছে যে ভীমবেদকা বিখ্যাত গুহা রয়েছে, সেই বিখ্যাত গুহার আশ্রয়স্থলে কিন্তু এই একদম আর্লি বা লোয়ার প্যালিওলিথিক এজের কিন্তু নিদর্শনগুলো কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। তারপর আমরা মিডিল প্যালিওলিথিক এজে চলে আসব। দেখো কি বলছে, দ্য টুলস অফ লোয়ার প্যালিওলিথিক এজ সোলি ট্রান্সফর্মড ইন্টু নিউ ফর্ম অফ টুলস টাইপস। অর্থাৎ আমরা আর্লি বা লোয়ার প্যালিওলিথিক এজে দেখলাম যে টুলসগুলো হচ্ছে খুব ভোঁতা ছিল, অতটা মানে উন্নত ছিল না, কিন্তু ধীরে ধীরে মিডিল প্যালিওলিথিক এজে সেগুলো ডেভেলপ করতে থাকে। কম্প্যারিজন টু লোয়ার প্যালিওলিথিক, দ্য টুলস ইন মিডিল প্যালিওলিথিক বিকাম স্মলার। প্যালিওলিথিক লোয়ার প্যালিওলিথিক এজে সেগুলো আকারে বড় ছিল, কিন্তু মিডিলে এসে সেটা কী হয়ে গেলো, তুলনামূলকভাবে ছোট হয়ে গেল, যাতে ধরতে সুবিধা হয়, বহন করতে সুবিধা হয়। পাতলা হলো, থিনার অ্যান্ড লাইটার, এবং হালকাও হলো। ডিউ টু দিস মিডিল প্যালিওলিথিক পিরিয়ড ইজ অলসো নোন অ্যাজ ফ্লেক টুলস ইন্ডাস্ট্রি। অর্থাৎ ফ্লেক টুল ইন্ডাস্ট্রি মানে কিছুটা উন্নত মানের বা ধারালো বা হালকা হচ্ছে টুলস ইন্ডাস্ট্রি, এটাকেও বলা হয়। তারপর পয়েন্ট বি আমরা দেখব, ইন্ডিয়ান প্যালিওলিথিক ম্যান হ্যাড ইউজড ক্রুড স্টোন দ্যাট ইজ কোয়ারজাইট টুল অ্যান্ড হেন্স নোন অ্যাজ কোয়ারজাইট ম্যান। তারপর চার্ট, লিন্ট, কোয়ারজাইট, ব্যাসেল্ট অ্যান্ড জ্যাসপার ওয়াজ অলসো ইউজ টু মেকিং টুল। এই যে অস্ত্রশস্ত্রগুলো বানানো হতো কী দিয়ে, সেই কোয়ারজাইট দিয়ে, চার্ট দিয়ে, ব্যাসেল্ট শিলার ধাতু দিয়ে, এবং কী দিয়ে, জ্যাসপার দিয়েও কিন্তু এগুলো বানানো হতো। তারপর দেখো কোথায় কোথায় এই মিডিল প্যালিওলিথিক এজের পাওয়া গেছে, সেখানে এটা আমি হচ্ছে ডিটেলসে দিয়ে দিয়েছি। পাকিস্তানের সোয়ান ভ্যালিতে, তারপর হচ্ছে কাশ্মীরের ফালগাম, তারপর রাজস্থানের দিদওয়ানা, গুজরাটে ওরসা ভ্যালি, এমপির ভীমবেদকাতে, ইউপির বেলান সৈটি ভ্যালিতে, বিহারের সোধিয়া, ঝাড়খণ্ডের ইস্কো কেভ, এবং ওড়িশাতে কুলিনা সম্বলপুর, এবং ওয়েস্ট বেঙ্গলে বিভানপুর এবং শুশুনিয়া পাহাড়ের কাছে কিন্তু এই মিডিল প্যালিওলিথিক এজের নিদর্শন কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। তারপর আমরা আপার প্যালিওলিথিক পেজে চলে আসবো, আর একটা যে পার্ট রয়েছে সেটাই চলে আসবো। দ্য এভিডেন্স অফ দিস পিরিয়ড আর ফাউন্ড ইন ফর্ম অফ ফসিলস মেনলি ইন দ্য পেনিনসুলার রিভার। তো এই আপার প্যালিওলিথিক এজের যে নিদর্শনগুলো সেগুলো পাওয়া গেছে বেশিরভাগ জীবাশ্ম আকারে, এবং সেগুলো পাওয়া গিয়েছে পেনিনসুলার রিভার এরিয়াতে, অর্থাৎ যে দাক্ষিণাত্যের যে রিভারগুলো আছে সেই অঞ্চলে কিন্তু পাওয়া গিয়েছে। তো আপার প্যালিওলিথিক ফেজের যে জিনিসপত্রগুলো দেখবো, আপার প্যালিওলিথিক ফেজ মার্কস দ্য অ্যাপিয়ারেন্সেস অফ নিউ ফ্লিন্ট ইন্ডাস্ট্রিজ অফ মেন অফ দ্য মডার্ন টাইপ হোমোস্যাপিয়েন্স। এবং যত দিন যাচ্ছে দেখো, প্রথমে লোয়ার ছিল অনেক অনুন্নত, তারপর মিডিল একটু উন্নত, কিন্তু আপার প্যালিওলিথিক এজে তারা অনেকটাই উন্নত হয়ে গেল এবং হোমোস্যাপিয়েন্সে পরিণত হলো। তো আমরা দেখেছি, যদি বায়োলজি অনুসারে যদি দেখি, তো একদম প্রাচীনকালে কিন্তু মানুষের মতো দেখতে ছিল না, তারা একটু সিম্পাঞ্চি টাইপের ছিল, কিন্তু যত দিন যাচ্ছে লোয়ার থেকে যত আপার প্যালিওলিথিক এজের দিকে দিলাম, তারা কিন্তু ধীরে ধীরে হোমোস্যাপিয়েন্সে ট্রান্সফার করছে, সেটাই কিন্তু বলছে। এবং কোথায় কোথায় পাওয়া গেছে, ডিসকভার অ্যাট ভীমবেদকা সাউথ অফ ভোপাল, এবং ভোপালের এমপির যে ভোপাল রয়েছে, মধ্যপ্রদেশের যে ভোপাল রয়েছে, সেই ভোপালের কিন্তু সাউথে একটা বিখ্যাত গুহা রয়েছে, সেই ভীমবেদকাতে কিন্তু এটা পাওয়া গিয়েছে। তারপর নেক্সট পেজে আমরা চলে যাব, এখানে আমরা পড়ব মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগের কিন্তু আমরা ব্যাপারে দেখব। এর টাইম টেবিলটা দেখো, এর টাইম পিরিয়ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছিলাম পুরানো প্রস্তর যুগটা 5 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ, তো এটার হচ্ছে 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। তো মেসোলিথিক এজের ব্যাপারে আমরা দেখব। মেসোলিথিক কালচার ওয়াজ ডেভেলপড ইন হলক্যান পিরিয়ড। ঠিক আছে, এই মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগটাকে হলক্যান পিরিয়ড হিসেবে বলা হয়। ওকে, ইট ওয়াজ দ্য ট্রানজিশনাল পিরিয়ড বিটুইন প্যালিওলিথিক এবং নিওলিথিক। এটা হচ্ছে সেই সময়টা, সেই ট্রানজিশনাল পিরিয়ড বা পরিবর্তনশীল সময়টা, যেটা হচ্ছে
প্রাচীন প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের মাঝখানে অবস্থিত। ইন ইন্ডিয়ান কনটেক্সট এবং ভারতীয় দিক থেকে ইট বিগ্যান অ্যারাউন্ড 8000 BC, অর্থাৎ 8000 বছর খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু এটা শুরু হয়েছিল আমাদের ভারতীয় দিক থেকে। পিপিল ডিউরিং দিস পিরিয়ড, এই সময়কার লোকজনরা ওয়ার নোন অ্যাজ ইলোমেটিক মেন, ঠিক আছে, ইলোমেটিক মেন হিসাবে তারা মানে পরিচিত। দে হ্যাড ইউজ টাইনি স্টোন টুল। দেখো যত মানে সময় যাচ্ছে তারা কিন্তু উন্নত হচ্ছে। আগে দেখলাম একদম ভোঁতা ব্যবহার করতো অস্ত্রশস্ত্র, এখন দেখো টাইনি স্টোন টুল, অর্থাৎ ছোটো ছোটো পাথরের কিন্তু অস্ত্রশস্ত্র ব্যবহার করতো। দ্যাট ইজ মাইক্রোলিথস দ্যাট ওয়ার মেড আপ সিলিকেটস লাইক জ্যাসপার, চ্যালকোডাইন, চাট, অ্যাগেট, অর্থাৎ এই যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো ব্যবহার করতো তাদের হচ্ছে মাইক্রোলিথ বলা হতো। এই ছোটো ছোটো অস্ত্রগুলোর অন্য একটা নাম মাইক্রোলিথ। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই মেসোলিথের অন্য নাম ওই জন্য বলা হয় মাইক্রোলিথ। অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে যে মেসোলিথিক এজের অন্য নাম কি, মাইক্রোলিথিক এজও বলা হয়, কেননা এখানে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো, যেগুলো তৈরি কী দিয়ে হয়েছিল, সিলিকেট, জ্যাসপার, চ্যালকোডাইন, তারপর হচ্ছে চাট, অ্যাগেট, এই মানে এটসেট্রা। তো হেন্স দে আর নোন অ্যাজ মাইক্রোলিথিক কালচার, যে জন্য এই মেসোলিথিক এজকে কিন্তু মাইক্রোলিথিক কালচার হিসেবেও ডাকা হয়। দেখো তারপরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে, ACL চার্লি ওয়াজ ফার্স্ট ডিসকভার মাইক্রোলিথিক ফ্রম ভিন্দা রক শেল্টার ইন 1867। ACL চার্লি প্রথম, যিনি হচ্ছে বিন্ধ্য পর্বতের কাছে যে রক শেল্টার রয়েছে সেইখান থেকে 1867 সালে প্রথম এই নিদর্শনগুলো কিন্তু খুঁজে পেয়েছিলেন এই মাইক্রোলিথিক এজের বা মেসোলিথিক এজের। ওকে, এখানে ছবিগুলো দিয়ে দিয়েছি, দেখো ছবিতে দেখো কত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কিন্তু অস্ত্রশস্ত্র। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে আমরা আরও ডিটেলস দেবো মেসোলিথিক এজের। ফর সাবসিস্টেন্স মেসোলিথিক মেন হ্যাড continued hunting and gathering and now had taken up fishing and following too। অর্থাৎ যত দিন যাচ্ছে, তো আগে কী হতো, একদম প্রাচীন প্রস্তর যুগে তারা একা একা থাকতো, ঠিক আছে, একা একা থাকার ফলে কী হতো, তাদের বিভিন্ন বন্য জানোয়াররা বা জন্তুরা মেরে দিত। তো সেখান থেকে তারা বুঝতে শিখলো যে একা একা ঘুরলে হবে না, আমাদের গ্যাদারিং হয়ে থাকতে হবে, যাতে আমরা শিকার করতে পারি বন্য জন্তুদের এবং তাদের হাত থেকে কিন্তু রক্ষাও করতে পারি একে অপরকে। তো তারা ধীরে ধীরে শিকার করতে শিখলো এবং গ্যাদারিং হতে শিখলো এবং তারা কিন্তু ফিশিং, অর্থাৎ যে নদীর তীরে বাস করতো এবং সেই নদীর তীর থেকে কিন্তু মাছ ধরা শিখতে শুরু করলো এবং ফোয়িং টু, ঠিক আছে, এবং ফোয়িং করতেও শিখলো। দিস ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড বিটুইন ফুড গ্যাদারিং অ্যান্ড ফুড প্রোডাকশান ফেজ, অর্থাৎ এই সময়টাই ছিল ফুড গ্যাদারিং অর্থাৎ খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য উৎপাদনের পরিবর্তন সময়টা। তারপরে দেখো পরের পয়েন্টটা, আর্লিয়েস্ট ইনস্ট্যান্ট অফ ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল হ্যাভ অলসো সিন উইটনেস ইন মধ্যপ্রদেশ অ্যান্ড রাজস্থান। এবং এই মেসোলিথিক এজের একটা নিদর্শন যেটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল অর্থাৎ গৃহপালিত পশু পালনটাও, সেটা দেখা গেছে কোথায়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। এবং মেসোলিথিক এজ যে সাইটগুলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার কিন্তু আসে। মেসোলিথিক সাইটগুলো কোথায় কোথায় পাওয়া গেছে, রাজস্থানের বোগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবং আরও একটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের এই ভীমবেদকা, ঠিক আছে, ভীমবেদকা, এই দুটো জায়গা করলেই হবে এবং বাদবাকি যে জায়গাগুলো করেছি সেগুলো কিন্তু করে রাখবো। তবু ইউপির যেমন বিশেষ করে এই চোপানি মান্দো এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট পেজে আমরা চলে যাব। আমরা ভীমবেদকা যে এত আলোচনা করছি, ভীমবেদকা সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলসে দেখব ভীমবেদকা কেন এত ফেমাস। ভীমবেদকা রক শেল্টার নিয়ে আমি একটা ডিটেলসে দিয়েছি। দ্য ভীমবেদকা রক শেল্টার আর লোকেটেড ইন রাজস্থান ডিস্ট্রিক্ট, রাজস্থান হচ্ছে জেলায় অবস্থিত অফ মধ্যপ্রদেশ। কোথায়, মধ্যপ্রদেশ রাজ্যের 45 কিলোমিটার অর্থাৎ 45 কিলোমিটার সাউথ অফ ভোপাল, যেটা ভোপাল শহরের 45 কিলোমিটার দক্ষিণে রয়েছে। অ্যাট দ্য সাউদার্ন এজ অফ দ্য ভিন্ধ্যাচল হিলস, কোথায় রয়েছে, এটা বিন্ধ্য পার্বতের বা ভিন্ধ্যাচল পর্বতের হচ্ছে সাউদার্ন এজে রয়েছে, সীমানায় রয়েছে। দিস সার্ভড অ্যাজ শেল্টার ফর প্যালিওলিথিক এজ মেন ফর মোর দ্যান 1 লাখ ইয়ার, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ মানে যে আমরা দেখলাম স্টোন এজ, সেই স্টোন এজের কিন্তু লোকজনদের বা তখনকার দিনে যারা ছিলেন সেইখানকার লোকজনদের কিন্তু প্রায় 1 লাখ বছর ধরে কিন্তু তাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করেছিল এই ভীমবেদকা রক শেল্টার।
দিস ইজ দ্য মোস্ট এক্সটেন্সিভ প্যালিওলিথিক সাইট ইন ইন্ডিয়া, এবং গোটা ভারতের মধ্যে সব থেকে এক্সটেন্সিভ অর্থাৎ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রস্তর সাইট হচ্ছে এইটাই। কন্টেনিং রক কার্ভিং অ্যান্ড পেন্টিং, যেখানে পাওয়া গিয়েছে পাথরের ওপর খোদাই করা বিভিন্ন চিত্র এবং পেন্টিং অর্থাৎ আঁকা। These paintings belong to the Paleolithic, Mesolithic age and Chalcolithic as well as early historic and even medieval times. অর্থাৎ এই হচ্ছে গুহার ভিতরে যে সমস্ত ছবিগুলো আঁকা রয়েছে সেইগুলো শুধুমাত্র প্রাচীন প্রস্তর নয়, তার সাথে কি আছে মেসোলিথিক এজ, মধ্যপ্রস্তর, চ্যালকোলিথিক এজ অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ এবং এমনকি মিডিয়েভাল টাইমস মানে আমাদের রিসেন্ট যে টাইমস সেইখানকারও কিন্তু কিছু নিদর্শন পাওয়া যায়। দেখো এখানে একটা খুবই সুন্দর ইন্টারেস্টিং হচ্ছে কি নোটস দেওয়া আছে। দেখো ভীমবেটকা ইজ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ভীমবেটকা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হচ্ছে তকমা পেয়েছে। ইট ইজ ক্যারিড কনসিডার টু বি দ্য বুদ্ধিস্ট সাইট and 1957 it was recognized as the Paleolithic site by Vishnu Sridhar Wankar who bagged Padma Shri award। অর্থাৎ প্রথম দিকে মনে করা হতো এই গুহাটা হচ্ছে কি বুদ্ধদের হচ্ছে একটা ধর্মস্থান, কিন্তু পরের দিকে যখন আরও অনেক গবেষণা করা গেল 1957 সালে হচ্ছে বিষ্ণু সরকার ওয়াঙ্কার প্রথম তিনি বলেন যে না, এটা হচ্ছে বৌদ্ধদের কোনো ধর্মস্থান নয়, এটা হচ্ছে প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের একটা নিদর্শনের জায়গা, এবং সেজন্য তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। দ্য ভীমবেটকা রক শেল্টার ওয়ার ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট ইন 2003, অর্থাৎ 2003 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু যুক্ত হয়েছে। আমি ভীমবেটকা সাইটের যে গুহার মধ্যে যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা এখানে দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ঘোড়ার ওপর হচ্ছে তারা ছুটে ছুটে যাচ্ছে। তারপর নেক্সট আমরা পড়বো নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ আমরা দেখব। এটার সময়কালটা দেখো, নিউ স্টোন এজ নব্যপ্রস্তর যুগ 4000 BC থেকে 1000 BC অর্থাৎ 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। দেখো ফার্স্ট পয়েন্ট, নিওলিথিক কালচারস ওয়ার ডেভেলপড ইন ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ এই যে নিওলিথিক বা নব্যপ্রস্তরের কালচারটা বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ডেভেলপ হয়েছে। স্যার জন লুবক ইন 1965 কয়েন দ্য টার্ম নিওলিথিক, অর্থাৎ স্যার জন লুবক তিনি কিন্তু এই নিওলিথিক কথাটা 1965 সালে প্রথম হচ্ছে কয়েন করেছিলেন, এবং ইনিও আবার সেই প্যালিওলিথিক টার্মটাও কিন্তু কয়েন করেছিলেন। অর্থাৎ একই লোক দুটো টার্ম কিন্তু কয়েন করছে, একটা হচ্ছে প্যালিওলিথিক, একটা হচ্ছে নিওলিথিক, এবং ইয়ারটা একই আছে 1865। 4 বেসিক ফিচার অফ নিওলিথিক পিরিয়ড ওয়ার এক্সপ্লেনড বাই মাইলস বুরকিট, এবং যে মাইলস বুরকিট বলে একজন ঐতিহাসিক ছিলেন তার তিনি হচ্ছে 4টে বেসিক হচ্ছে নিওলিথিক পিরিয়ডের ডিটেলসে কিন্তু বলেছেন। একটা হচ্ছে কি প্যাস্টোরালিজম, কাল্টিভেশন, স্টোন টুল এবং পোটারি মেকিং। ওকে, প্যাস্টোরালিজম কাল্টিভেশন অর্থাৎ কৃষিকাজ, স্টোন টুলস অর্থাৎ পাথরের জিনিসপত্র বানানো, এবং পটারি মেকিং মাটির জিনিসপত্র বানানো। ফার্স্ট নিওলিথিক টুল ওয়াজ এক্সকাভেটেড অ্যাট লিঙ্গসুগুর ইন 1842, অর্থাৎ প্রথম নব্যপ্রস্তর যুগের অস্ত্র খুঁজে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে লিঙ্গসুগুর, যেটা 1942 খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া গিয়েছিল। লেটার ইন 1860 জন লে মেসুয়ার ডিসকভার দ্য ইউজ অফ টুলস ইন ইউপি ডিউরিং নিওলিথিক এজ, এবং পরে 1960 সালে জন লে মেসুয়ার ইউপিতে বা উত্তরপ্রদেশে নিওলিথিক এজের কিন্তু নিদর্শন তিনি খুঁজে পান। নেক্সট পেজে আমরা দেখব নিওলিথিক সাইটগুলো কোথায় কোথায় ছিল সেগুলো আমরা দেখব। এক, মেহেরগড়, যেটা বোলান ভ্যালিতে রয়েছে। ফার্স্ট নোন ফার্মিং কমিউনিটি ইন সাউথ এশিয়া, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে যে প্রথম কৃষিকাজের নমুনা কোথায় খুঁজে পাওয়া গেছে আমাদের সাউথ এশিয়াতে, সেটা হচ্ছে কিন্তু উত্তর হয়ে যাবে মেহেরগড়, যেটা অবস্থিত বোলান ভ্যালিতে। ইট ইজ আর্লিয়েস্ট নিওলিথিক সাইট নোন অ্যাজ দ্য ব্রেড বাস্কেট অফ পাকিস্তান, এবং এটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সবথেকে একদম আর্লিয়েস্ট সাইট, এবং যেটাকে বলা হতো পাকিস্তানের ব্রেড বাস্কেট। ওকে, তারপর দেখব আর্লিয়েস্ট কটন কাল্টিভেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং এখানে শুধুমাত্র যে চাষগুলো হয়েছিল তার মধ্যে ছিল কটন কাল্টিভেশন অর্থাৎ তুলা চাষের প্রথম নিদর্শন কিন্তু এইখানেই পাওয়া গিয়েছিল, এবং মেহেরগড় কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অন্তর্গত। আমরা দেখতে পেলাম যে নিওলিথিক এজটা কিন্তু ঢুকে গিয়েছে
4000 খ্রিস্ট থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তো এই পিরিয়ডের মধ্যেই কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল। তো এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা অ্যাকচুয়ালি নিওলিথিক এজের আন্ডারে। তো নেক্সট দিন আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আলোচনা করব, তখন ডিটেলসে বলবো। তারপর হচ্ছে দেখো কিলগিল মোহাম্মদ কোয়াত্তা ভ্যালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমির কালিবঙ্গান কটডিজি পাকিস্তান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং বুরজাহম কাশ্মীর ভ্যালি লার্জেস্ট, এটা এবং হচ্ছে লার্জেস্ট সাইট, এটা নিওলিথিক যে সাইটগুলো পাওয়া গিয়েছে সবার মধ্যে হচ্ছে বুরজাহাম যে কাশ্মীর ভ্যালিটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে লার্জেস্ট সাইট। তারপর দেখো নিওলিথিক পিপলটা কেমন ছিল। নিওলিথিক কমিউনিটি ইন পিখালি ওয়ার ক্যাটেল হেল্ডার্স অ্যান্ড দে ওয়ার আর্লিয়েস্ট ফার্মিং কমিউনিটি। অর্থাৎ নিওলিথিক কমিউনিটির যে লোকজনগুলো ছিল তারা কিন্তু ক্যাটেল হেল্ডার্স অর্থাৎ হচ্ছে কি বলবো গবাদি পশু চাষ করতো, গরু টরু চাষ করতো, এবং তারা হচ্ছে আর্লিয়েস্ট ফার্মিং কমিউনিটি, এবং তারাই প্রথম চাষবাস কিন্তু শিখেছিল বা শুরু করেছিল। তারপর নিওলিথিক সাইটস ইন এলাহাবাদ বা প্রয়াগরাজ ডিস্ট্রিক্ট আর নোটেড ফর দ্য কাল্টিভেশন অফ রাইস ইন 6th মিলেনিয়াম বিসি। অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যেটা এলাহাবাদে আমরা দেখতে পাই, সেখানে কিন্তু ভাত যেটা বলি রাইস বা ধান চাষের কিন্তু নিদর্শন কিন্তু সেখান থেকে পাওয়া যায়। নিওলিথিক পিপল ইউজ ফুট হিলস টু টার্ন আপ পটস, রাইস, হুইট অ্যান্ড বার্লি কেম টু বি কাল্টিভেটেড ইন দিস পিরিয়ড। অর্থাৎ নিওলিথিক পিপল ইউজ ফুট হিলস টু টার্ন আপ পটস, অর্থাৎ তারা পা দিয়ে বা পায়ের হচ্ছে পাতা দিয়ে কিন্তু তারা যে সমস্ত যে পত্রগুলো বা কি বলবো পটস তৈরি করতো, এবং সেগুলো রাখার জন্য ব্যবহার করা হতো। কি রাখা হতো সেখানে? রাইস, হুইট এবং বার্লি, এবং যেগুলো তারা কাল্টিভেট করতেও শিখেছিল সেই সময়ে। তারপর কি বলছে, দ্য পটারি ইনক্লুডেড ব্ল্যাক বার্নিশড ওয়ার অ্যান্ড গ্রে ওয়ার অ্যান্ড হচ্ছে ম্যাট ইমপ্রেসিভ ওয়ার। ওকে, বলছে তারা এবং সেই পটারিগুলো মাটির পাত্রগুলো হচ্ছে ব্ল্যাক বার্নিশড অর্থাৎ কালো রঙের করতো, গ্রে কালারের করতো, এবং ম্যাট ইমপ্রেসড ওয়ার অর্থাৎ ম্যাট কালারের করতো। তারপর নিওলিথিক বা অ্যাস্ট্রোলয়েড বলা হয় অন্য আরেক দিক থেকে। মেন হ্যাড ইউজড হাইলি পলিশড স্টোন টুল, এবং নব্যপ্রস্তর যুগে তাদের অস্ত্রশস্ত্রগুলো কিন্তু খুবই তীক্ষ্ণ, ধারালো এবং হাইলি পলিশড, এবং একদম কি বলবো পলিশ করা কিন্তু অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করতো। অফ ফাইন গেন্ড গ্রিন ট্র্যাপস লাইক ব্লেড হচ্ছে সেল্ড, চিলস হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড হ্যামার্স, এবং যেহেতু তাদের তৎকালীন সময় কিন্তু নব্যপ্রস্তর যুগে কিন্তু ধাতু আবিষ্কার হতে শুরু করেছিল। আমরা দেখব চ্যালকোলিথিক এজটা কিন্তু এই নব্যপ্রস্তর যুগের মধ্যেই ঢুকে যাবে। তো সেই সময় কিন্তু ধাতু আবিষ্কার হতে শুরু করেছিল, তো সেই জন্য তাদের অস্ত্রশস্ত্রগুলো কিন্তু অনেক ধারালো। অ্যাক্স তৈরি করেছিল তারা, কুঠা তৈরি করেছিল, এবং হ্যামার হাতুড়ি তৈরি করেছিল, এবং সেগুলো কিন্তু ধাতু দিয়ে তৈরি হয়েছিল। ওকে, অকুপেশান, আমরা এবার তাদের জীবিকা দেখব। নিওলিথিক মেন হ্যাড টেকেন আ ফুল স্কেল কাল্টিভেশন হোয়াইল কন্টিনিউইং হান্টিং প্র্যাকটিসেস স্পেশালি ইন কাশ্মীর ভ্যালি রিজন, এবং তাদের মূলত যে অকুপেশনটা ছিল সেটা হচ্ছে কাল্টিভেশন, এবং তার সাথে সাথে তারা শিকারও করতো। নিওলিথিক সাবস্ট্যান্সেস প্যাটার্ন ওয়াজ ক্যারেক্টারাইজড বাই মিক্সড ইকোনমি, এবং নিওলিথিক এজে কিন্তু একটা বিশেষ জিনিস দেখা গেছিলো সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। তাদের কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাটাও ধীরে ধীরে উন্নত হয়েছিল। ল্যান্ড গট কমার্শিয়াল ভ্যালু, যে ভূমির অর্থাৎ জায়গা জমির কিন্তু দাম তাদের সময় কিন্তু এসেছিল। অ্যান্ড হেন্স দ্য কনসেপ্ট অফ প্রাইভেট ভ্যালু এমার্জ, এবং ব্যক্তিগত যে ভ্যালু সেটা কিন্তু তাদের মধ্যে এসেছিল। ভি গর্ডেন চিল্ডে কল্ড অ্যাজ ইজ সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি, এবং জর্ডন চাইল্ডে কিন্তু প্রথম এটাকে বলেছিলেন সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট টপিকটা পড়বো, নিওলিথিক সেল্টার্স ওয়ার ক্যাটাল হার্ডার্স এবং এগ্রিকালচারিস্ট, তারা হচ্ছে গবাদি পশু পরিচালনা করতো এবং কৃষিকাজ করতো। দে প্রডিউসড রাগি, হুইট, বার্লি, রাইস, ম্যাশোর, মুগ, কুলাঠি ইটসেট্রা। তারা হচ্ছে কী কী হচ্ছে চাষবাস করতো? রাগি, তারপর হুইট গম, বার্লি ধান, ম্যাশোয়ার, মুলং অ্যান্ড কুলাঠি। অ্যান্ড হ্যান্ডমেড পটারি ইজ অলসো ফাউন্ড ইন দিস স্টেজ, এবং হাতের তৈরি মাটির জিনিসপত্রও কিন্তু দেখতে পাওয়া গেছিলো। এভিডেন্স অফ ডোমেস্টিক অফ ক্যাটেল, এবং তাদের গবাদি পশু বা গরু পালনের জিনিসপত্র দেখতে পাওয়া গিয়েছিল। শিপ, ভেড়া প্রতিপালনের জিনিসপত্র দেখা গিয়েছিল। গোট,
হচ্ছে ছাগল আর রিপোর্টেড। ওকে, তারপর নেক্সট, টুল মেকিং ওয়াজ অলসো ইম্পর্টেন্ট মিনস অফ সাবস্টেন্স, এবং তাদের সময় কিন্তু অস্ত্রশস্ত্র বানানোটাও হচ্ছে খুব প্রমিনেন্টভাবে দেখা গিয়েছিল, খুবই উন্নত মানের। সরি, তারপর আমরা দেখব চ্যালকোলিটিক কালচার। চ্যালকোলিটিক অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা বলবো তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ মানুষরা কিন্তু ধাতু আবিষ্কার করতে কিন্তু শিখে গিয়েছিল। তো এটার টাইম পিরিয়ডটা দেখো 2800 বিসি থেকে 700 বিসি, অর্থাৎ ওই নব্যপ্রস্তর যুগের মধ্যেই কিন্তু এই চ্যালকোলিটিক পিরিয়ডটা। বলছে দ্য ভেরি ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই মেন ওয়াজ কপার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS-এ বহুবার পরীক্ষা এসেছে যে মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু কোনটি, সেটা হচ্ছে কপার বা তামা। ইউজ অফ ব্রোঞ্জ অ্যান্ড কপার ওয়াজ রিপোর্টেড, এবং ব্রোঞ্জ যেহেতু কপার আবিষ্কার হয়ে গিয়েছে, তারপরে টিনটাও আবিষ্কার হয়ে গেছে, এবং আমরা জানি তামা এবং টিনের সংমিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ। তো সেইটাও কিন্তু তারা ব্যবহার করতে শিখে গিয়েছিল, যে সংকর ধাতুর ব্যবহার ব্রোঞ্জ, সেটাও কিন্তু তারা ব্যবহার করতে শিখে গিয়েছিল। নেক্সট, পোস্ট হরপ্পান চ্যালকোলিটিক কালচার, মলওয়া কালচার, জরওয়া কালচার, রংপুর কালচার। অর্থাৎ পোস্ট হরপ্পান বা হরপ্পান কালচারের শুরুর দিকের বা শুরুর দিকের যে কালচারগুলো, সেটা হচ্ছে চ্যালকোলিটিক কালচার, মলওয়া কালচার, জরওয়া কালচার এবং রংপুর কালচার। তারপর প্রোটো হরপ্পান চ্যালকোলিটিক কালচার সাইট লাইক কটডিজি, মেহেরগড় হেল্প ইন ইমার্জ অফ ফার্মিং কমিউনিটি। অর্থাৎ প্রোটো হরপ্পান যে তাম্রপ্রস্তর যুগের কালচারগুলো ছিল, সেগুলো আমরা খুঁজে পাই পরবর্তীকালে কটডিজি এবং মেহেরগড়ে, যেখানে হচ্ছে ফার্মিংটা দেখতে পাওয়া যায়। নেক্সট, বোথ হ্যান্ডমেড অ্যান্ড হুইল মেড পটারি ওয়াজ ফাউন্ড। আগে হাতের হচ্ছে তৈরি করতো ওই মাটির জিনিসপত্র হাত দিয়ে, কিন্তু তারা পরবর্তীকালে যে আমরা কুমোরশালায় দেখি একটা চাকা করে তার মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কি সুন্দর করে তারা মাটির জিনিসপত্র বানায়, সেইটাও কিন্তু শিখে গিয়েছিলো। হুইল মেড, চাকার মাধ্যমে বানাতে শিখে গিয়েছিলো। পেন্টেড পটারি, এবং পটারির ওপর কিন্তু তারা রং করতে শিখে গিয়েছিলো। ওয়াজ প্রডিউসড ফর দ্য 19 টাইমস ইন দ্য কালচার, এবং এটা 19 বার কিন্তু এই কালচারে এটা খুঁজে পাওয়া গেছিলো। মোস্টলি পেন্টেড ব্ল্যাক, এবং তারা কালো রং করতো, অ্যান্ড রেড এবং লাল রং করতো। ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ অর্থনৈতিক কন্ডিশন কেমন ছিল সেটা এবার দেখব। অ্যাগ্রোপেস্টোরাল টাইপের ইকোনমি ছিল। সাবস্ট্যান্স এগ্রিকালচার ওয়াজ প্র্যাকটিসড, অর্থাৎ সাবস্টিটিয়েন্স এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ তাদের মধ্যে হচ্ছে প্র্যাকটিস করা হতো। অল সর্ট অফ ক্রপস দ্যাট ইজ ক্রিজেল, লেনিয়াস, পালস, মিলেটস, কটন, রাইস অ্যান্ড জোয়ার্স আর কাল্টিভেটেড। এবং সেই সময়কার কী হচ্ছে কাল্টিভেট করা হতো, তুলা, কটন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ধান উৎপাদন করা হতো, জোয়ার এবং মিলেটস এবং পালসেস, ঠিক আছে, এগুলো কিন্তু উৎপাদন করা হতো। বার্লি ওয়াজ দ্য মেন ক্রপ, ঠিক আছে, এবং বার্লি ছিল তাদের হচ্ছে প্রধান শস্য। ফিশিং ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ লাইভহুড, এবং জীবন ধারণের জন্য হচ্ছে মাছ ধরা, সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট সোর্স ছিল। তারপর আমরা চলে আসবো ব্রোঞ্জ যুগ, অর্থাৎ তাম্র যুগে কিন্তু ঢুকে আসবো। এখানে একটা ডিটেলস একটু দেখব। দ্য ব্রোঞ্জ এজ ইজ দ্য এরা হোয়েন ইনহেলস ওয়ার ইউজড ইম্প্রোভাইজড ফর মেকিং টুলস, এবং ব্রোঞ্জ যুগ সৃষ্টি হয়েছিল কিসের জন্য, অস্ত্রশস্ত্র উন্নত করার জন্য। ওকে, দিস এজ কেম ইমিডিয়েটলি আফটার দ্য নিওলিথিক এজ, এবং নবপ্রস্তর যুগের শেষ দিকেই কিন্তু একদম খুব তাড়াতাড়ি কিন্তু এই এজটা চলে এসেছিলো। অ্যান্ড এইডেড দ্য ডেভেলপমেন্ট অফ মেট্রোলজি ইন্ডাস্ট্রি, এবং ধাতুবিদ্যাতে কিন্তু খুবই ডেভেলপমেন্ট হয়েছিল। দেখো এখানে একটা ডিটেলস খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ইট কেম ইনটু বিং 3500 BC ইন মিডল ইস্ট, অর্থাৎ মধ্য পূর্বতে এই ব্রোঞ্জ যুগটা এসেছিল 3005 BC-তে, অর্থাৎ 3500 খ্রিস্টপূর্বাব্দে। এবং ব্রোঞ্জ এজ ইন ইন্ডিয়াতে এবং ভারতে এসেছিল রাবলি এস্টিমেটেড টু হ্যাভ বিগান অ্যারাউন্ড 2800 BC, অর্থাৎ 2800 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আমাদের ভারতবর্ষে এটা দেখতে পাওয়া যায়। ওকে, ইট অলমোস্ট কোয়েনসাইড উইথ দ্য বিগিনিং অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এবং হরপ্পা সিভিলাইজেশনের সাথে কিন্তু শুরুর সাথে কিন্তু এটা একদম ম্যাচ করে যায়। ওকে, এবং ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটাও কিন্তু এই ব্রোঞ্জ যুগের মধ্যেই পড়বে। তারপর হচ্ছে আয়রন এজের ব্যাপারে একটাই পয়েন্ট, সেটা আমরা দেখব। আয়রন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন 1000 BC, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে প্রথম লোহা আবিষ্কার হয়েছিল। এবার এখানে দেখো আমি দিয়েছি প্রি হিস্টোরিক ফাইন্ডিংস, অর্থাৎ প্রি হিস্টোরিক ফাইন্ডিংস কোথায় পাওয়া গিয়েছিল। এক হচ্ছে ভীমবেটকা রক শেল্টার, ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নাভেসি এভিডেন্স অফ কটন, এই নাভেসিতে হচ্ছে কি হয়েছে, তুলা চাষের এভিডেন্স পাওয়া গিয়েছে। তারপর হচ্ছে
অথরান জি খেদা, এখানে হচ্ছে টেক্সটাইল প্রিন্টিংয়ের নিদর্শন পাওয়া গিয়েছে। তারপর হস্তিনাপুর, যেটা আমরা মহাভারতে পাই, সেই হস্তিনাপুরে কি হচ্ছে ওয়াইল্ড সুগার কেন, ঠিক আছে, বন্য আখ চাষের হচ্ছে আমরা খোঁজ পাই। তারপর হচ্ছে ইমাগাউন, সেখানে হচ্ছে স্ট্যাচু অফ মাদার গডেস। তারপর হচ্ছে মেহেরগড়, মেহেরগড় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেহেরগড়ে কী পাওয়া গেছে, আর্লি এভিডেন্স অফ এগ্রিকালচার, কৃষিকাজের প্রথম নিদর্শন মেহেরগড় থেকে পাওয়া যায়, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। এবং হচ্ছে কলদিওয়া, আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমি যে এজগুলো দিয়েছি সেটার হচ্ছে একটা ডিটেলসে দিয়ে দিয়েছি টাইম পিরিয়ড হিসেবে, একবার দেখে নাও। প্যালিওলিথিক এজ, সেটা হচ্ছে 5 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। মেসোলিথিক এজ বা লেট স্টোন এজ, সেটা হচ্ছে 10,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। নিওলিথিক এজ, সেটা হচ্ছে 6,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। এবং প্যালিওলিথিক এজ, এই প্যালিওলিথিক এজের হচ্ছে আবার তিনটে ভাগ রয়েছে, সেইটাও আমি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ, সেটা হচ্ছে 5 লাখ থেকে 1 লাখ খ্রিস্টপূর্বাব্দ। তারপর মিডিল প্যালিওলিথিক এজ, সেটা হচ্ছে 1 লাখ থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ। এবং আপার প্যালিওলিথিক এজ, সেটা হচ্ছে 40,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এই হচ্ছে টাইম টেবিল, হচ্ছে বিভিন্ন ক্রনোলজিক্যাল অর্ডারে কিন্তু এই স্টোন এজটাকে সাজানো হয়েছে। তো এখানেই হচ্ছে আমাদের আজকের যে স্টোন এজ বা প্রি হিস্টোরিক যে ক্লাসটা, আজকে পুরো ডিটেলসে আমরা কিন্তু থিওরি পড়লাম। তো নেক্সট দিন আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বো ডিটেলসে, এবং এর ওপর থেকে কিন্তু আমরা প্রি হিস্টোরিক যে পড়লাম এটার উপর থেকে আমরা এমসিকিউ করবো নেক্সট ক্লাসে। তো একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু মডার্ন হিস্ট্রির ওপর কিন্তু একটা ইবুক নিয়ে আসা হয়েছে, যেখানে 2000+ এমসিকিউ কিন্তু পাবে। এটা ফলো করলে কিন্তু যে কোনো এক্সামে, শুধুমাত্র যে WBCS তার জন্য না, এখানে দেয়াই আছে ইউপিএসসি, এসএসসি, রেল, প্রতিটা এক্সামে কিন্তু কমন আসবেই। 2000 এমসিকিউ মডার্ন হিস্ট্রির মানে কোনো কোশ্চেনই এখান থেকে বাদ নেই। এবং এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখো পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি, পুরো কন্টেন্টটা এখান থেকে আমরা জুম করে দেখে নিতে পারবে পরে, পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে যখন। তো এবং WBCS মেন প্রিলিমিনারির কিন্তু গোটা 10 বছরের এমসিকিউ অ্যান্সারের সাথে দেওয়া রয়েছে, এবং 1000টা এমসিকিউ প্র্যাকটিসের জন্যও দেওয়া রয়েছে, এবং টপিক ওয়াইজ কিন্তু 100 থেকে 150টা করে এমসিকিউ দেওয়া রয়েছে। সাথে আরও একটা ইবুক, যেটা খুবই ছেলেরা অনেকজনই কিনেছে, ভালো রেসপন্স পাওয়া গেছে খুবই, সেটা হচ্ছে ইংলিশ ইবুক, কম্প্যাক্ট ইবুক, সেটার প্রাইস মূল্য মাত্র 49 টাকা। তোমরা এটাও পারচেস করতে পারবে। এখানে কন্টেন্ট দিয়ে রেখেছি, প্রতিটা টপিকের ওপর কিন্তু এখন WBCS প্যাটার্ন মেনে কিন্তু ইবুকগুলো তৈরি করা হয়েছে, যাতে তোমাদের হেল্প হয়। এবং এখান থেকে কিন্তু 25 নাম্বার থাকে ইংলিশে, সেখান থেকে কিন্তু 20 নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু ক্যারি করতে পারবে যদি ভালোভাবে এই ইবুকটা ফলো করো। তারপরে আরও 3টে, যারা থিওরি পড়তে চাও, থিওরি ডিটেলসে জানতে চাও, তাদের জন্য হিস্ট্রির ওপর 3টে ইবুক নেওয়া হয়েছে। একটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। তো ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ইবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা গিয়ে পারচেস করে নাও। এবং এই ভিডিওটার যে টেলিগ্রাম চ্যানেল আমাদের রয়েছে অফিসিয়াল, সেখানে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাও, তোমাদের আরও কোন টপিকগুলো পড়ালে খুব ভালো হয়। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। ওকে, তো এখানেই আজকের ভিডিও শেষ হচ্ছে। থ্যাংক ইউ।